তো বেশি কথা না করে চলুন গল্প শুরু করা যাক। হিয়া শ্রাবণের কথা বলতে সাবিহা চৌধুরীর রুমে এলো। এসে দেখল তৌকির চৌধুরী বসে আছেন, সাবিহা চৌধুরী রুমে নেই। হিয়া তৌকির চৌধুরীর সামনে গিয়ে দাঁড়াতেই তিনি বললেন, হিয়া, তোমাকে এমন লাগছে কেন? হিয়া অস্থির কণ্ঠে বলল, বাবা, আপনার ছেলেকে সারাদিন ধরে কল দিচ্ছি, ধরছে না। এরপরে রনিকে কল দিয়ে জিজ্ঞাসা করলাম, সে জানালো আপনার ছেলের সাথে নাকি সেই সকালে দেখা হয়েছে, আর দেখা হয়নি। তৌকির চৌধুরী বসা থেকে উঠে দাঁড়ালেন। কি বলছো তুমি? রনি তাই জানিয়েছে? সাবিহা চৌধুরী ওয়াশরুম থেকে বেরিয়ে বললেন, কি হয়েছে? রনি কি জানিয়েছে? তৌকির চৌধুরী ফোনটা বের করে রনিকে কল দিলেন। হিয়া সাবিহা চৌধুরীকে সবটা বলল। সাবিহা চৌধুরী ফোন হাতে নিয়ে শ্রাবণের নাম্বারে কল দিল। শ্রাবণের নাম্বারটা তখনও বন্ধ বলছে। তিনি আরও দুবার কল দিয়ে এরপরে আহাতকে কল দিলেন। যখন শুনলেন ওরা ঢাকায় এসে পড়েছে, তখন রেগে গেলেন। বললেন, তোমাদের বলিনি শ্রাবণের সাথে সাথে থাকতে? তোমরা কেন ওর আগেই চলে এসেছ? ম্যাডাম, স্যারই আমাদের চলে আসতে বলেছে। সাবিহা চৌধুরী তেতে উঠে বললেন, ও বলবে আর তোমরা চলে আসবে? তোমরা লুকিয়ে হলেও একটা দিন থাকতে, সারা মাস থাকতে পেরেছ, আর এই একটা দিন ম্যানেজ করে থাকতে পারলে না? তোমাদের কি বলবো, যদি আমার ছেলের কিছু হয় না, একটাকে ছাড়ব না। ম্যাম, আমরা খোঁজ লাগাচ্ছি। ইমিডিয়েট খোঁজ লাগাও, না হলে আবার চট্টগ্রাম ব্যাক করো। আমার ছেলের কিছু হলে তোমার অবস্থা খারাপ করে ফেলব। এই বলে ফোনটা কেটে দিয়ে বিছানায় এসে বসলেন। তৌকির চৌধুরী রনির থেকে জানতে পারলেন শ্রাবণকে সত্যিই সারাদিনে কাছে পায়নি, এমনকি কথাও হয়নি। সবাই আরেকদিকে ভেবে দেখলেন শ্রাবণের কাজ থাকায় হয়তো হোটেলে ফিরেনি, কিন্তু কোনো কাজই তো নেই। তাহলে তাদের ছেলে যাবে কোথায়? এমন নয় যে ওই শহর চেনা। তৌকির চৌধুরী আগেই পুলিশকে জানালেন না, যদি তার ছেলে কোনো দরকারি কাজেই থেকে থাকে তার জন্য। রাত 10টা পর্যন্ত দেখবেন, যদি তখনও শ্রাবণের কোনো খোঁজ না পান, এরপরে পুলিশকে জানাবেন। এদিকে রাত 8টার দিকে শ্রাবণ হোটেলে গাড়ি নিয়ে ঢুকল। গাড়িটা পার্কিংয়ে রেখেই খুব তাড়াহুড়ো করে ওর রুমে পৌঁছালো। রনি সেখানেই ড্রয়িং রুমে বসেছিল। ও শ্রাবণকে দেখতে পেয়ে উঠে দাঁড়িয়ে বলল, স্যার, আপনি সারাদিন কোথায় ছিলেন? জানেন কতবার কল করেছি, এমনকি সবাই মিলে খুঁজেছি। শ্রাবণ কিছুটা অস্থির কণ্ঠে বলল, সবাইকে ইমিডিয়েট এখানে থেকে অন্য একটা হোটেলে শিফট করে দাও। কেন স্যার? উফ, এত প্রশ্ন কেন করো? সরি স্যার, এক্ষুনি যাচ্ছি। অফিসে মেম্বারদের সবাইকে এখানে থেকে অন্য একটা হোটেলে শিফট করে দিল। এখানে রইল শ্রাবণ আর রনি। আজ রাতে মিরাজ এখানে আসবে, আর এখানে এলে ও হামলাও করতে পারে, সেই কারণে সবাইকে অন্য জায়গায় থাকতে বলল। রনি বিষয়টা বুঝতে পেরে বলল, স্যার চলুন আমরাও অন্য কোথাও চলে যাই। তুমি ভয় পাচ্ছ? না স্যার, তবুও আমাদের একা এখানে থাকা একটু রিস্ক হয়ে যায় না? কে বলেছে একা? মানে? শ্রাবণ বাঁকা হেসে বলল, তুমি এখনও আমায় চিনতে পারোনি? তাহসির চৌধুরী শ্রাবণ এমনি এমনি মাঠে নেমেনি, 8 ঘাট বেঁধেই নেমেছে। তাহলে স্যার এখন কি করব? কফি নিয়ে এসো, যাও। স্যার, একটা কথা বলবো? হ্যাঁ বলো। স্যার, আমি না আপনার বাড়িতে সবাইকে জানিয়ে দিয়েছি যে আপনি সারাদিন হোটেলে ছিলেন না। ভালো করেছ। এখন কি জানিয়ে দিব আপনি ফিরে এসেছেন? এত কিছু বলার দরকার নেই, দরকার হলে আমি জানিয়ে দিব। তুমি কফি নিয়ে এসো, বাহিরে খুব গরম। রনি কফি আনতে গেল। এই সময়ে শ্রাবণ সব জামাকাপড় গুছিয়ে নিল ল্যাগেজে। ল্যাগেজটা রুমের সাইডে রেখে ফোনটা চার্জ দিয়ে শাওয়ার নিতে ঢুকল। রনি কফি এনে রাখল। শ্রাবণ শাওয়ার নিয়ে বেরিয়ে কফি খেতে খেতে রনিকে জিজ্ঞাসা করল, আচ্ছা রনি, বিয়ে করবে না তুমি? রনি আমতা মামতা করে বলল, ইয়ে মানে, হ্যাঁ স্যার, করব। কবে করবে? মেয়ে পছন্দ নেই? আসলে স্যার আছে। শ্রাবণ হেসে বলল, তুমি যে বাবার ম্যানেজারের মেয়ের সাথে রিলেশনে আছো ওইটা আমি জানি। স্যার, কি করে জানলেন? ওসব তোমার জানতে হবে না, তবে শিওর থাকো ঢাকা ফিরেই তোমার বিয়ে। স্যার, এখনও রিলেশনের কথাটা কাউকে জানাইনি, জানাবো, তারপর মানবে কি মানবে না সে আবার আরেক ঝামেলা। আমি থাকতে না মানার কি আছে? স্যার, আমি সিরিয়াস। আমিও সিরিয়াস হয়েই বলছি, আমার 2 মিনিটও লাগবে না মানাতে। রনি হাসি দিয়ে বলল, স্যার অনেক অনেক ধন্যবাদ, বিয়েটা তাহলে কনফার্ম। ইনশাআল্লাহ। পরদিন বিকেলবেলা চৌধুরী বাড়িটা থম মেরে আছে। তৌকির চৌধুরী, সাবিহা চৌধুরী এখনও পর্যন্ত শ্রাবণের ভালো মন্দ কোনো কথা জানতে পারেননি। পুলিশকে জানিয়েছেন, তারা ফোর্স লাগিয়েছেন। হিয়া ড্রয়িং রুমের এক কোণে বসে কাঁদছে। পাশে দাঁড়িয়ে নেহা আর সাবিহা চৌধুরী সান্ত্বনা দিচ্ছেন। এর একটু পরেই বাড়ির বাইরে থেকে গাড়ির হর্ন শোনা গেল। হিয়া অনেকটা আশাবাদী হয়েই সাবিহা চৌধুরীকে বলল, মা, আপনার ছেলে মনে হয় এসেছে, আমায় বলেছিল উনি এই সময়ে আসবে, নিশ্চয়ই এসেছে মা। তৌকির চৌধুরী আর কাব্য এগিয়ে যেতেই রনি আর আরেকজন লোক এলো সাথে। রনির সাদা শার্টে হালকা রক্তের দাগ, মাথায় ব্যান্ডেজ, হাতে শ্রাবণের ল্যাগেজ। তৌকির চৌধুরী জিজ্ঞাসা করলেন, রনি, শ্রাবণ কোথায়? রনি মাথা নিচু করে রইল।
সাবিহা চৌধুরী হিয়াকে ছেড়ে এগিয়ে এসে বললেন, শ্রাবণ কোথায় বলছো না কেন? রনি চোখ তুলে তাকাতেও পর্যন্ত পারল না, চোখ নিচে নামিয়ে বলল, শ্রাবণ স্যারকে কালকে থেকে পাচ্ছিলাম না, রাতে হোটেলে ফিরে এসেছে, এরপরেই মিরাজের লোকেরা সেখানে গিয়েছিল, রাতে কোনো ঝামেলা হয়নি, স্যারই সব সামলেছিল। এরপরে ভালোই ভালোই ঢাকায় আসার পরে মিরাজরা আবার টার্গেট করে, আমাদের বেহাল অবস্থা করে ফেলেছে। সাবিহা চৌধুরী শক্ত গলায় বললেন, শ্রাবণ এখন কোথায় আছে? রনি চোখ তুলে তাকিয়ে বলল, স্যারকে মিরাজের লোকেরা তুলে নিয়ে গিয়েছে, আমরা পারিনি আটকাতে। কথাটা হিয়ার কানে যেতেই উঠে দাঁড়ালো, কিছু বলার আগেই সেন্সলেস হয়ে পড়ে গেল। নেহা খপ করে ওকে ধরে সাবিহা চৌধুরীকে ডাক দিলেন, মা এদিকে আসুন। সাবিহা চৌধুরী পেছনে ফিরে হিয়াকে দেখে কাছে এলেন। ধরাধরি করে হিয়াকে সোফায় শুইয়ে দেওয়া হলো, কাব্য পানি এগিয়ে দিল। নেহা পাশে বসে হিয়ার চোখে মুখে পানি ছিটিয়ে দিল, কিন্তু জ্ঞান ফিরল না। রনি এগিয়ে এলো, তকির চৌধুরী সাথে সাথে ডাক্তারকে কল দিলেন। আধ ঘন্টার মধ্যে হিয়ার মা মাহিমা বেগম এলেন, সাথে হিয়ার বাবাও এসেছে। হিয়াকে রুমে আনা হয়েছে, তবে এখনও জ্ঞান ফিরেনি। ডাক্তারও এলেন, এসে হিয়াকে দেখে জানালেন অতিরিক্ত চিন্তার কারণে এমন হয়েছে, শরীরটাও বেশ দুর্বল। ডাক্তার হিয়াকে ঘুমের ইঞ্জেকশন দিলেন, ঘণ্টা 3 ঘুমোলে স্ট্রেস কমবে। হিয়াকে না হয় এক পর্যায়ে আনা গেল, এখন শ্রাবণের কি খবর আল্লাহ ভালো জানে। সাবিহা চৌধুরী রুমে ফিরে রেডি হয়ে বেরিয়ে গেলেন রনিকে সাথে নিয়ে। এখন এদিক সেদিক খোঁজ না নিয়ে ডিরেক্ট যাবেন মিরাজের বাড়িতে। এতদিন কিছু না বললেও আজ চুপ থাকার কোনো প্রশ্নই ওঠে না। মিরাজের বাড়িতে এসে দেখলেন বাড়িতে কেউ নেই, শুধু কাজের লোক ছাড়া কেউ নেই। তাদের কাছে জিজ্ঞাসা করলে বললেন কেউই জানে না বাড়ির লোক কোথায় গিয়েছে। অবশেষে সাবিহা চৌধুরী সেখান থেকে থানায় গেলেন। মুহূর্তেই তোলপাড় বাঁধিয়ে ফেললেন, এত বড় বিজনেসম্যান নিখোঁজ, মুহূর্তেই সেটা চারিদিকে ছড়িয়ে পড়ল। এদিকে টিভিতে নিজের নিখোঁজের নিউজ দেখে শ্রাবণ হাসছে, সামনে মিরাজকে বেঁধে রেখেছে। রনি এসে পাশে দাঁড়িয়ে বলল, স্যার লাগেজটা দিয়ে এসেছি, আর যা যা বলেছেন তাই তাই বলে এসেছি। গুড স্যার, তাহলে বাড়ি ফিরবেন কখন? ম্যাডাম না আপনার কথা শুনে জ্ঞান হারিয়েছে। দেখলাম তো রুমে ঘুমাচ্ছে, ডাক্তারও এসে দেখে গিয়েছে। স্যার, ম্যাডামকে আর কষ্ট না দিয়ে চলে যান প্লিজ, বাড়ির সবাইও বেশ চিন্তিত। শ্রাবণ মিরাজের দিকে তাকিয়ে বলল, আরে এত বড় বিজনেসম্যান নিখোঁজ, তাকে যে মিরাজ কিডন্যাপ করেছে এটা ছড়িয়ে পড়ুক, তারপর বাড়িতে ফিরে যাব, না হলে এই শালার শাস্তি দিবে কে? এটাকে তো এইবার জেলের ভাত খাইয়েই ছাড়ব। রাত 1টা। হিয়ার সাথে আজকে মাহিমা বেগম শুয়েছেন, অনেকদিন পরেই মেয়ের সাথে শুয়েছেন। হিয়া থেকে থেকে ছিটকে উঠছে, যার কারণে মাহিমা বেগম ঘুমাননি, মেয়েকে ধরে শুয়ে আছেন। এর মাঝেই আজ পেলেন রুমের দরজা কেউ হালকা করে চাপড়াচ্ছে। মাহিমা বেগম হিয়াকে ছেড়ে আলগোছে বিছানায় থেকে নেমে দরজা খুলে দিয়ে দাঁড়ালেন এবং সামনে শ্রাবণকে দেখে হতভম্ব হয়ে গেলেন। শ্রাবণ চিরচেনা সেই হাসি দিয়ে বলল, আসসালামু আলাইকুম শাশুড়ি আম্মা, ভালো আছেন? মাহিমা বেগম কথা বলতে ভুলে গেলেন, ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলেন। এরপরে স্বাভাবিক হয়ে বললেন, তুমি এত রাতে কোথায় থেকে এলে? শুনলাম আপনার মেয়ে আমার খবর শুনে অসুস্থ হয়ে পড়েছে, তাই আরও তাড়াতাড়ি চলে এলাম। মাহিমা বেগম রুম থেকে বেরিয়ে যেতে যেতে বললেন, ওহ যাও বাবা, রুমে যাও। শ্রাবণ হাসি দিয়ে বলল, ধন্যবাদ, আর আমি যে ফিরে এসেছি কাউকে বলবেন না, তাহলে কেউ জানে না তুমি ফিরে এসেছ। সবাই যে চিন্তায় আছে তোমাকে নিয়ে, বলে দেই। শ্রাবণ ঘাড় কাত করে বলল, শাশুড়ি আম্মা, আমার শ্বশুরের কসম আপনি বলবেন না আমি এসেছি। মাহিমা বেগম আর কোনো কথা বললেন না, আর কি বা বলবেন এখানে। শ্রাবণকে শুয়ে পড়তে বলে চলে গেলেন। শ্রাবণ বুঝে শুনেই এমন কথা বলেছে যে মাহিমা বেগম আর কথা বলার সুযোগই পেলেন না। শ্রাবণ রুমে ঢুকে দরজা লাগিয়ে দিয়ে দাঁড়ালো। হিয়া কাচুমুচু হয়ে শুয়ে আছে। শ্রাবণ এগিয়ে গিয়ে হিয়াকে ঘেঁষে শুয়ে জড়ানো গলায় বলল, বৌজান, ও বৌজান, আমার দিকে ঘোরো, একটু আদর করি। হিয়ার মাথা এমনিই ঝিম মেরে আছে, আর এই মুহূর্তে শ্রাবণের কথা শুনে ভাবল স্বপ্ন দেখছে। শ্রাবণ হিয়ার কোমরে সুরসুরি দিল। হিয়া বিরক্ত হয়ে বলল, আম্মু মাথা ব্যথা করছে, এমন করো না তো। শ্রাবণ হিয়ার পিঠে নাক ঘষতে ঘষতে বলল, উফ কতদিন পরে বৌজান। হিয়ার মস্তিষ্কে কথাগুলো পৌঁছাতেই ও ধরফড়িয়ে উঠে বসল। শ্রাবণ ওর উঠা দেখে ভয় পেয়ে নিজেও উঠে বসল। হিয়া শ্রাবণকে সামনে দেখে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, আপনি কোথায় ছিলেন? কেউ আপনার খোঁজ দিতে পারছিল না, মিরাজ নাকি আপনাকে তুলে নিয়ে গিয়েছিল। শ্রাবণ হিয়াকে সোজা করে বলল, কেঁদো না তো, তোমার কান্না আমার সহ্য হয় না জানো না। একদম কাঁদবে না, ফিরে এসেছি তো এখন। হিয়া চোখ মুছে শ্রাবণের গালে হাত রাখল। শ্রাবণের কপালে ব্যান্ডেজ করা, সেটা এতক্ষণে খেয়ালে আসতেই হিয়া বলল, মাথায় কি হয়েছে? বাড়ি মেরেছে নাকি?
অনেক কেটেছে? একটু কেটেছে। অসুস্থ বোধ করছেন কি? শ্রাবণ সম্মতি জানিয়ে বলল, খুব অসুস্থ বোধ করছি। হিয়া বিছানায় থেকে নামতে নামতে বলল, দাঁড়ান, আমি মাকে বলে ডাক্তার আনতে বলছি। শ্রাবণ হিয়ার হাত ধরে পুনরায় বিছানায় এনে বলল, ডাক্তার আনলেও ঠিক হব না তো। কেন? ডাক্তার বলেছে বউয়ের কাছে থাকতে, তাহলেই নাকি ভালো হব। হিয়া শ্রাবণের বুকে কিল মেরে বলল, সিরিয়াস কথা বলছেন আর আপনি মজা করছেন? শ্রাবণ এক ঝটকায় হিয়াকে শুইয়ে দিয়ে নিজে তার উপরে শুয়ে বলল, চুপ, আর একটা কথাও না। আজ আমি যা বলবো তাই হবে। আপনি তো অসুস্থ, তো বউ পেলেই সুস্থ হব। কিন্তু আপনি মাকে সকালে যা বলার বলবে, এখন অন্য কথা বলো। কি বলবো? হাসো একটু, কতদিন হাসি দেখি না। আর এই দুদিনে তো মনে হয় আমার চিন্তায় হাসি চাঙ্গে উঠিয়ে দিয়েছ। এখন হাসো। হিয়ার শুকনো মুখে না চাইতেই হাসি ফুটে উঠল। শ্রাবণের নাকে নাক ঘষে বলল, অনেক ভয় পেয়ে গিয়েছিলাম, আর ভয় পেতে হবে না। 1 সপ্তাহ তোমার কাছে থাকবো, ঘুরবো ফিরবো আর আদর করব। আপনার মুখে কিচ্ছু আটকায় না, তাই না? শ্রাবণ হেসে বলল, না, একটুও আটকায় না। আর পরের বউকে বলছি নাকি যে আটকাবে? আপনার সাথে কথায় পারা যাবে না। হুস, কোনো কথা না। পরদিন সকাল 7টা। তৌকির চৌধুরী আর সাবিহা চৌধুরী ড্রয়িং রুমে বসে পুলিশকে শ্রাবণের কথা বললেন। পাশে মাহিমা বেগম দাঁড়িয়ে আছেন, কিন্তু কোনো কথা বলতে পারছেন না। শ্রাবণ কি একটা কথা বলে উনাকে একবারে আটকে দিয়েছেন। হিয়া ফুরফুরে মন নিয়ে রুম থেকে বেরোলো শ্রাবণের জন্য কফি আনতে। শ্রাবণ শাওয়ার নিয়ে বেরিয়ে আসতে আসতে ও ততক্ষণে কফি নিয়ে চলে আসবে। যেই ভাবা সেই কাজ। হিয়া নিচে নামল। সবার নজর গেল ওর দিকে। কালকে রাতে যে মেয়ের কাঁদতে কাঁদতে অবস্থা খারাপ হয়ে গিয়েছিল, আর সকালে এই মেয়ে কি হাসি খুশি হয়ে রয়েছে। শ্রাবণ যে এসেছে এই কথা কেউ যে জানে না, এটা হিয়া তখনও টের পায়নি। ও কিচেনে এসে কফি বানানোর জন্য চুলায় পানি বসালো। নেহা আর ফাহিমা বেগম তাকিয়ে রইলেন। হিয়া কোনো দিক খেয়াল না করে কফি বানিয়ে নিয়ে ড্রয়িং রুমে এলো। অতপর মুচকি হাসতে হাসতে সিঁড়ি বেয়ে উপরে চলে গেল। তৌকির চৌধুরী ভাবুক গলায় বললেন, এই সাবিহা, এই মেয়ে তোমার ছেলের শোকে পাগল হয়ে গিয়েছে নাকি? ও কার জন্য কফি বানিয়ে নিয়ে গেল? সাবিহা চৌধুরীও একই কথা বললেন। পাশে দাঁড়িয়ে মাহিমা বেগম শুধু দেখছেন, কিছু বলছেন না। সাবিহা চৌধুরী তাকে জিজ্ঞাসা করলেন, আপা, কিছু বলছেন না যে? হিয়ার কিছু হলো নাকি? উত্তরে মাহিমা বেগম বললেন, না আপা, কিছু হয়নি, একটু ধৈর্য ধরুন, সবই বুঝতে পারবেন। হিয়া রুমে এসে কফিটা সাইড টেবিলে রাখল। শ্রাবণ ওয়াশরুম থেকে শাওয়ার নিয়ে বেরিয়ে এলো। পরনে শুধু টাওয়াল। হিয়াকে এক নজর দেখে শার্ট বের করে আয়নার সামনে এসে দাঁড়ালো। আয়নায় নিজেকে দেখতে দেখতে শার্ট পরল। পরক্ষণেই আবার খুলে ফেলে দিয়ে টি শার্ট বের করে পরল। হিয়া জিজ্ঞাসা করল, শার্টেই তো ভালো মানিয়েছিল, খুললেন কেন? শ্রাবণ আয়নায় হিয়ার দিকে তাকিয়ে বলল, রাতে কি করেছো ভুলে গিয়েছো? কই, আমার জানা মতে তো কিছুই করিনি। শ্রাবণ কাছে এসে বলল, দেখো, ঘাড়ে নখ দিয়ে খামচি মেরে কি করেছো। শার্ট পরলে তো বোতাম খোলা থাকবে, দেখাও যাবে, তাই টি শার্ট পরেছি। আর যদি আজকে এই নখ নিয়ে রাতে ঘুমাতে এসেছো আমার কাছে, তাহলে এক ধাক্কা দিয়ে ফেলে দিব। হিয়া দোপাটি দাঁত বের করে হেসে বলল, আসলে দিয়ে ফেলেছি, কিছু মনে করবেন না। শ্রাবণ প্যান্ট পরে নিয়ে আয়নার সামনে দাঁড়ালো। চুলগুলো ঠিক করে পারফিউম নিয়ে বিছানার কাছে এসে কফি হাতে নিল। হিয়া রুম থেকে বেরিয়ে গেল। শ্রাবণ কফি খাওয়া শেষ করে রুম থেকে বেরোলো। ধীর পায়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো। ড্রয়িং রুমে বসে থাকা সবাই উঠে দাঁড়ালো, যেন দিনের বেলা চোখের সামনে তারা দেখতে পাচ্ছেন। সব জায়গায় শ্রাবণকে খুঁজে না পাওয়ায় পরিস্থিতি তোলপাড় হয়ে আছে। আর এদিকে শ্রাবণকে ড্রয়িং রুমে দেখে সবাই হতবাক। চলবে।